দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আবার স্বাগত। আমি শিক্ষক তন্ময় চক্রবর্তী তোমাদের কাছে আবার হাজির হয়েছি মাইকেল মধুসূদন দত্তের তোমাদের পাঠ্য অভিষেক কাব্যাংশটি নিয়ে। আজকের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের আমরা বিস্তারিত আলোচনা করেছি, বহু তথ্য দিয়েছি, অজানা তথ্য, এবং প্রত্যেকটি পংক্তি ধরে ধরে আমরা আলোচনা করেছি। তাই তোমরা সেই পর্ব প্রথম পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা আপডেট পেতে পারো এবং আগে কি কি হয়েছে সেগুলো সুন্দরভাবে দেখতে পারো। বিভিন্ন ছাত্রছাত্রী তাদের প্রশ্ন নিয়ে এসেছে আমার কাছে, এবং তার জন্যই আজকে আমাদের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা দ্বিতীয় পর্বে এসে অভিষেক কাব্যাংশের বেশ কিছু শব্দের অর্থ আমরা স্ক্রিনে লিখেছি, এবং তার সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে, সেই ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। তাহলে তোমরা দেখো, আমরা প্রথমেই লিখেছি, আমরা দেখতে পাচ্ছ অভিষেক কাব্যাংশে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ। সেই অর্থগুলো আমরা সুন্দরভাবে একটার পর একটা দিয়েছি। কনক, কনক মানে স্বর্ণ বা সোনা। ত্যাজি, ত্যাগ করা, এখানে কিন্তু আসন ছেড়ে ওঠা অর্থে ব্যবহৃত হয়েছে। বীরেন্দ্র কেশরী, শ্রেষ্ঠ বীর, সিংহের মতো। কেশরী মানে সিংহ, যদিও কেশরী মানে যার কেশর আছে বা ঘাড়ে লোম আছে, সে হচ্ছে কেশরী। এখানে সিংহ বলা হয়েছে, অর্থাৎ মেঘনাদকে বলা হয়েছে বীরেন্দ্র কেশরী। তারপরে দেখো আছে ইন্দ্রজিৎ, রাবণ পুত্র মেঘনাদের অপর নাম। দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিলেন বলে নাম ইন্দ্রজিৎ। প্রণমিয়া, প্রণাম করে। ধাত্রী যে ধারণ করে, এখানে ইন্দ্রজিতের পালিতা মা প্রভাসার কথা বলা হয়েছে। চরণে অর্থাৎ পায়ে পড়ে। হেতু কারণ। গতি মানে গমন। ভবনে অর্থাৎ গৃহে বা আলোয়ে। কুশল শুভ সংবাদ বা মঙ্গল বার্তা। শির অর্থ মাথা। চুম্বী অর্থে চুম্বন করা। এইভাবে তোমরা নিজেদের মতো করে সুন্দর করে দেখো, প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দিয়ে দিয়েছি, সেগুলি আমরা আলাদা করে বলছি না। তোমরা সেগুলো ভিডিও দেখার সময় সুন্দর করে দেখতে পাবে, এবং সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে যেগুলো তোমাদের অসুবিধা রয়েছে। আমরা প্রশ্নোত্তরে সরাসরি চলে যাব। আমরা প্রশ্নোত্তর তৈরি করেছি, এবং প্রশ্ন তৈরি করেছি সাথে সাথে উত্তরও রয়েছে, যেগুলো ছাত্রছাত্রীদের কাছে এসেছে বিভিন্ন প্রশ্ন, এবং মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসে, বারবার আমরা দেখতে পাই আসছে, সেই ধরনের কিছু প্রশ্ন তোমাদের সামনে আমরা নিয়ে হাজির হয়েছি। আমরা প্রশ্নে চলে যাব। দেখো, প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন, অভিষেক কাব্যাংশটি মধুসূদনের কোন কাব্য থেকে নেওয়া? উত্তর, মেঘনাদ বধ মহাকাব্য থেকে নেওয়া। দ্বিতীয় প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যে কয়টি স্বর্গ রয়েছে? তোমরা জানো যে স্বর্গ রয়েছে কটি? 9টি স্বর্গ রয়েছে। তৃতীয় প্রশ্ন, স্বর্গগুলির নাম লেখো। এই উত্তরটি তোমরা হয়তো অনেকেই পাবে না, তোমাদের সহায়িকা বইগুলোতে হয়তো সেই উত্তরগুলো নেই। আমি এখানে লিখে দিয়েছি সেই উত্তরগুলো। মধুসূদন মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন। প্রত্যেকটি স্বর্গের শেষে তিনি সেই স্বর্গের নাম উল্লেখ করেছেন। যেমন অভিষেক ও নামও প্রথম স্বর্গ। তাহলে অভিষেক, প্রথমে হচ্ছে অভিষেক, তারপর দেখো অস্ত্রলাভ, তারপরে সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, আমাদের অভিষেক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? নাম দেখেই বুঝতে পারছো যে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যটি কোন ছন্দে রচিত? বহু চর্চিত এবং গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এই অমিত্রাক্ষর ছন্দ কি একটু ছোট্ট করে বলে দিই। সাধারণত তোমরা দেখবে যে তোমরা যখন কোনো কবিতা পড়ো, তখন সেই কবিতাগুলোতে কি হয় দেখবে,
কবিতার লাইনের শেষে শেষে মিল থাকে, যেমন শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে, শেষ হলো কিসে? ঋণে। তাহলে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছে উপেন এ জমি লইব কিনে। তাহলে যে ঋণে এবং কিনে, দেখো দুটো লাইনের শেষে একটা মিল রয়েছে। অমিত্রাক্ষরের বৈশিষ্ট্য হচ্ছে যে এই মিলটা থাকবে না, আর সাথে সাথে কি থাকবে, তোমরা তোমাদের অভিষেক কাব্যাংশটি পড়লে বুঝতে পারবে যে লাইনের মাঝেই দেখবে দাঁড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন এসেছে, অর্থাৎ ভাবের একটা প্রবাহমানতা থাকে, ভাবটা একটা লাইন থেকে আর একটা লাইনে প্রবাহিত হয়, এটা একটা বৈশিষ্ট্য। অমিত্রাক্ষর ছন্দে মধুসূদন কার অনুসরণ করেছেন? উত্তর মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্সের অনুসরণ করেছেন। 7 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? তোমরা হয়তো অনেকেই এই উত্তরটি পাবে না বা জানো না, সেই উত্তরটি বলে দিই আমরা, টিমোথি পেন পোয়েম। দেখো এখানে লেখাতে ভুল রয়েছে, উত্তরটি কি হবে? টিমোথি পেন পোয়েম। আমরা সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করব, টিমোথি, কি বললাম? টিমোথি পেন পোয়েম। আমরা কেটে দিলাম, সঠিক বানানটি হচ্ছে পি ই এন, আবার পি, পোয়েম বানান দেখো পিও ই এম। তাহলে মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? টিমোথি পেন পোয়েম। এই ছদ্মনামে তিনি একটি কাব্য রচনা করেছিলেন, যেটি ইংরেজিতে, তার নাম হচ্ছে দ্য ভিশন অব দ্য পাস্ট ক্যাপটিভ লেডি। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ছদ্মবেশী লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ প্রথম সাক্ষাতে কি জানতে চেয়েছিলেন? তোমরা নিশ্চয়ই পড়েছ, মনে করে দেখো। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। কি বললেন ইন্দ্রজিৎ? কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। তাহলে প্রথমে কি করলেন? প্রথম সাক্ষাতে ইন্দ্রজিৎ তার আগমনের কারণ এবং লঙ্কার কুশল জানতে চেয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন দেখো, 9, কি হেতু মাতো গতিতব আজি? প্রশ্ন কি, মাতা কেন এসেছিলেন? তো ধাত্রী ছদ্মবেশে লক্ষ্মী ইন্দ্রজিৎ তথা মেঘনাদকে রঘুবরের হাতে তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাক্ষসাধিপতি রাবণের রণসজ্জায় সেজে ওঠার সংবাদ দিতে এসেছিলেন। 10 নম্বরে দেখো, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব। প্রিয় ভাইটিকে তোমরা প্রত্যেকেই জানো, প্রিয় ভাইটি হচ্ছে বীরবাহু। 11তে দেখো, প্রণমিয়া ধাত্রীর চরণে। বাস্তবে এই ধাত্রীকে, প্রশ্নটি হচ্ছে বাস্তবে এই ধাত্রীকে। আমরা জানি যে ইন্দ্রজিৎ প্রমোদ কাননে ব্যস্ত ছিলেন, আর সেখানে এসেছিলেন কে? তার ধাত্রীমা প্রভাসা। কিন্তু তিনি তো বাস্তবে প্রভাসা ছিলেন না, তিনি ছিলেন দেবী লক্ষ্মী বা অম্বুরাশি সুতা, যাকে আমরা কাব্যাংশে পেয়েছি অম্বুরাশি সুতা, অর্থাৎ দেবী লক্ষ্মী। তিনি এসেছিলেন ধাত্রীমায়ের ছদ্মবেশে। তাহলে এখানে উত্তর হচ্ছে কি? এখানে ধাত্রী হলেন ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অর্থাৎ দেবী লক্ষ্মী। 12তে প্রশ্ন, ইন্দ্রজিতের ধাত্রীর নাম কি? আমরা এখান থেকে উত্তর পেয়ে গেলাম, ইন্দ্রজিতের ধাত্রীর নাম প্রভাসা। পরের প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা বলতে কাকে বোঝানো হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রত্নাকর রত্নোত্তমা, আমরা রত্নাকর মানে জেনেছিলাম সমুদ্র, আর রত্নোত্তমা মানে হচ্ছে শ্রেষ্ঠ রত্ন। এখানে স্ত্রীলিঙ্গে উত্তমা, অর্থাৎ শ্রেষ্ঠ রত্না। তাহলে শ্রেষ্ঠ রত্নটিকে না তো
লক্ষ্মী, যেহেতু সমুদ্র থেকে উঠে এসেছিলেন লক্ষ্মী। তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরে বেঁচেছিল? সীতাপতি তথা রঘুবর রামচন্দ্র মেঘনাদের স্বরে মরেও বেঁচেছিল। চলে যায় পরের প্রশ্নে। এ বারতা, এ অদ্ভুত বারতা বক্তার কাছে কোন বারতা অদ্ভুত মনে হয়েছে? এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে নোট ডাউন করে রাখতে পারো, কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসে এবং এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা উত্তরে যাচ্ছি। দেখো, অভিষেক কাব্যাংশে, এখানে কাব্যাংশে বানানটি ভুল রয়েছে। তোমরা কয় আকার, বয়ে জফলা আকার, অনুস্বর তালব্যস্বয়কার, অর্থাৎ একটা জফলা বয়ের পরে সেটা তোমরা বসিয়ে নেবে। তাহলে অভিষেক কাব্যাংশে রাঘব প্রিয়ানুজ তথা বীরবাহুকে সম্মুখ সমরে বধ করেছেন। এই বার্তা বক্তা তথা ইন্দ্রজিতের অদ্ভুত মনে হয়েছে। তো দেখো প্রশ্নটি কি, এ বারতা, এ অদ্ভুত বারতা বক্তার কাছে কোন বারতা অদ্ভুত মনে হয়েছে? আমরা বললাম যে অভিষেক কাব্যাংশে, এখানে কাব্যাংশ বানানটি তোমরা ঠিক করে নেবে। কাব্যাংশ বানানটি কিন্তু এখানে ভুল রয়েছে। আমরা কাব্যাংশ বানানটিকে কেটে দিচ্ছি, তোমরা বানানটি অবশ্যই ঠিক করে নেবে। 16 নম্বর প্রশ্নে, আচ্ছা এখানে একটা আলোচনা করে নিই আমরা যে বার্তাটি অদ্ভুত কেন। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে বার্তাটি, বা বার্তা মানে সংবাদ, সংবাদটি অদ্ভুত কেন? যেহেতু ইন্দ্রজিতের কথা মতো ইন্দ্রজিৎ নিশারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করেছিলেন, ফলে সেই রামচন্দ্রই আবার পরে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন। এই সংবাদটি তিনি ছদ্মবেশী লক্ষ্মী তথা ধাত্রী মায়ের কাছে পেয়েছিলেন। ফলে তার স্বাভাবিকভাবে কি অদ্ভুত মনে হয়েছে যে যাকে তিনি হত্যা করেছেন তিনি আবার তার ভাইকে কী করে হত্যা করতে পারেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। 16 নম্বরে, কাব্যাংশে মায়াবী মানব বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, অভিষেক কাব্যাংশে মায়াবী মানব বলতে দেবী লক্ষ্মী রঘুবর রামচন্দ্রকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার জানিয়েছেন কেন? যখন স্বর্ণলঙ্কা শত্রুর আক্রমণে আক্রান্ত এবং মেঘনাদের প্রিয়ানুজ বীরবাহু রাঘবের হাতে নিহত, রাবণ রণসাজে সজ্জিত হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বক্তা প্রমোদ কাননে বামাদল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকে ধিক্কার জানিয়েছেন। 18 প্রশ্ন, বৃহন্নলারূপী কিরীটি বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা আলোচনা করেছি পর্ব 1-এ, তাও এখানে উত্তরটি বলে দিচ্ছি। পঞ্চ পাণ্ডবের অন্যতম তৃতীয় পাণ্ডব অর্জুনকে বোঝানো হয়েছে। রক্ষ রক্ষ কুলমান কথাটির অর্থ কী? দেখো, রক্ষ শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে, কিন্তু একবার বিসর্গ আছে, একবার বিসর্গ নেই। প্রথমে যে রক্ষ, তার অর্থ হচ্ছে রক্ষা করো। আমরা লিখেছি দেখো উত্তরে যে অভিষেক কাব্যাংশে উদ্ধৃত অংশে রক্ষ শব্দটির অর্থ রক্ষা করো। আর রক্ষ কুলমান বলতে রাক্ষস কুলের মর্যাদা বুঝিয়েছে। প্রভাষার ছদ্মবেশে লক্ষ্মী ইন্দ্রজিৎকে রাক্ষস কুলের সম্মান রক্ষা করতে বলেছেন। চলে যাই পরের প্রশ্ন। মহাবলী মেঘনাদ রোষে কী কী করলেন? তোমাদের যদি মনে থাকে, টেক্সটটা তোমরা পড়ে থাকো, তাহলে মনে রাখবে যে কি করলেন তিনি মহাবলী রোষে। এক এক করে যেগুলো করলেন সেগুলো হচ্ছে, অভিষেক কাব্যাংশে মহাবলী মেঘনাদ প্রচণ্ড রোষে কুসুম দাম ছিঁড়ে ফেললেন। কনক বলয়, যেটা স্বর্ণ বলয় বা সোনার বালা, ছুঁড়ে ফেললেন দূরে। পায়ের নিচে ফেললেন কুণ্ডল, যেটা কানের অলঙ্কার। পরের প্রশ্ন, ইন্দ্রজিৎ নিজেকে দশা ননাত্মজ বলেছেন কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ আমরা পাচ্ছি এখানে, দশা, দশা ননাত্মজ। এখানে দেখো দশ ননা করা আছে, এটি কিন্তু ঠিক নয়, এটিকে ঠিক করে নেবে তোমরা, দশা ননাত্মজ। দেখো প্রশ্নটি, ইন্দ্রজিৎ নিজেকে দশা ননাত্মজ বলেছেন কেন?
বানানটি ভুল রয়েছে, তোমরা ঠিক করে নেবে টাইপ করার সময়। দশা ননাত্মজ, পরে দেখো উত্তরে বানানটি ঠিক রয়েছে। আমরা জানি রাবণের আর এক নাম দশানন, 10 আনন বা মাথা থাকার জন্য এই নাম। আর আত্মজ মানে আত্ম বা নিজের থেকে জন্ম, অর্থাৎ সন্তান। রাবণ ইন্দ্রজিতের পিতা, তাই ইন্দ্রজিৎ নিজেকে দশাননাত্মজ বলেছেন। 22, ঘুচাবো এই অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? উত্তর, স্বর্ণলঙ্কা তথা মেঘনাদের দেশ শত্রুদল ঘিরে ফেলেছে, সেই মুহূর্তে মেঘনাদ দায়িত্ব কর্তব্য ভুলে বামাদলের সঙ্গে বিলাসিতায় মত্ত, এই বিষয়টি অপবাদ। 23 নম্বর প্রশ্ন, হৈমবতী সুত কি করেছিলেন? আমরা জানি যে হৈমবতী সুতকে, হৈমবতী হচ্ছেন পার্বতী বা দুর্গা, যেহেতু হিমালয়ের কন্যা, আর সুত মানে পুত্র, তাহলে হৈমবতী সুত অর্থাৎ কার্তিকেয় তথা দেব সেনাপতি তারকাসুরকে বধ করে স্বর্গরাজ্য পুনরায় উদ্ধার করেছিলেন। খুব সহজ একটি প্রশ্ন, মেঘনাদের স্ত্রীর নাম কি? উত্তর, প্রমীলা। সাজিলা সুর সমী বৃক্ষমূলে, সুরকে তার সাজার কারণ কি? এই উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে। সুর হলেন বৃহন্নলারূপী অর্জুন। কৌরব পক্ষ, তোমরা জানো যে কৌরব অর্থাৎ দুর্যোধন, দ্রোণাচার্য, কর্ণ, ভীষ্ম, যে পক্ষে ছিলেন সেটা হচ্ছে কৌরব পক্ষ। তাহলে কৌরব পক্ষ বিরাট রাজ্যের উত্তরাংশ আক্রমণ করে সমস্ত গো সম্পদ দখল করেছিলেন। গো সম্পদ লেখা আছে, ওটা গো সম্পদ হবে, গো সম্পদ দখল করেছিলেন। বিরাট রাজার আশ্রিত অর্জুন সেই গো সম্পদ পুনরুদ্ধারের জন্য সমী বৃক্ষমূলে অস্ত্রসজ্জায় সেজেছিলেন। 26, কৌশিলা কাঁদিয়া ধনী, ধনী কেঁদে কি বলেছিলেন? ধনী অর্থাৎ প্রমীলা কেঁদে বলেছিলেন তার প্রাণসখা তাকে ছেড়ে কোথায় চললেন, প্রাণসখার বিরহে তিনি বাঁচতে পারবেন না। তার প্রাণসখাটিকে ইন্দ্রজিৎ। তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, যূথনাথকে, সে কাকে পদাশ্রয়ে রাখে? উত্তর, যূথনাথ হলো হস্তি দলপতি, অর্থাৎ হাতিদের মধ্যে যে শ্রেষ্ঠ সে হচ্ছে যূথনাথ। সে ব্রততীকে অর্থাৎ লতাকে পদাশ্রয়ে রাখে। 28 প্রশ্ন, কে পারে খুলিতে সে বাঁধে, এখানে কোন বাঁধনের কথা বলা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ইন্দ্রজিতের হৃদয় জয় করে তার স্ত্রী প্রমীলা যে ভালোবাসার বন্ধনে তাকে বেঁধে রেখেছেন, সেই বাঁধনের কথা এখানে বলা হয়েছে। 29 প্রশ্ন, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, এখানে কল্যাণী বলা হয়েছে কাকে? উত্তর, অভিষেক কাব্যাংশে মেঘনাদের স্ত্রী প্রমীলাকে কল্যাণী বলা হয়েছে। 30 প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, উচ্চারণটা হবে দেহ, কে কার কাছে বিদায় চেয়েছেন? বিধুমুখী কে? প্রশ্নের উত্তর, মেঘনাদ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। বিধুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ যার, এখানে কাকে বলা হচ্ছে? প্রমীলাকে। আমরা যে অংশটুকু পড়িয়েছিলাম সেখান থেকে আমরা বিভিন্ন প্রশ্ন করলাম। তোমাদের যদি কোনো বড় প্রশ্ন যদি লিখতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে আমার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এবং সেখানে কমেন্টে লেখো যে প্রশ্নের উত্তর চাইছো, যেরকম চাইছো সেরকম প্রশ্নের উত্তর আমরা তোমাদের কাছে নিয়ে হাজির হব এবং খুব ভালো প্রশ্নের উত্তর তোমরা পাবে। টেক্সটটা ভালো করে পড়ো এবং আজকে দ্বিতীয় পর্ব আমাদের সমাপ্ত হচ্ছে। এখানে কিন্তু অভিষেক কাব্যাংশের আলোচনা শেষ হচ্ছে না, আরও আমরা প্রশ্ন নিয়ে থাকবো সামনের দিন তৃতীয় পর্বে। সেই জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে আপডেট পেতে পারো কবে কোন অংশটি পড়ানো হচ্ছে। এবং যে টেক্সট থেকে তোমাদের দশম শ্রেণীর, দ্বাদশ শ্রেণীর যে কোনো অংশ তোমাদের অসুবিধা হচ্ছে, কোনো টেক্সট পড়তে গিয়ে ব্যাকরণ থেকে আরম্ভ করে যাবতীয় বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সব কিছুর আমরা উত্তর দেব তোমাদের চাহিদা অনুযায়ী। তোমাদের কীরকম চাওয়া, তোমরা কীরকম চাইছো, সেই অনুযায়ী আমি তোমাদের জন্য তৈরি করব উত্তর এবং সেগুলো তোমাদেরকে দেব। সকলকে ধন্যবাদ।